সরকারের অভিজ্ঞতা তো শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেই তা না, ব্যুরোক্রেসিকে কিভাবে ডিল করতে হয় এ ব্যাপারে তারা কিছুই জানেন। বিদেশি শক্তিগুলো যারা আমাদেরকে বিভিন্ন দিকে নিতে চায়, আমাদের এখানে একটা অস্থিতিশীলতা চায়, সেই গণমানুষের অভ্যুত্থানে গণর যে জায়গাটা সেটার কোনো কিছুই হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আসেনি। আরেকটি অভ্যুত্থানের পটভূমিটা আমরা সম্পূর্ণ তরতাজা রেখে দিলাম। অভ্যুত্থান পরবর্তী কোনো একটা সোসাইটি যে এরকম একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, সেখানে দক্ষিণপন্থী বা এরকম শক্তির উত্থানের যে একটা অপরচুনিটি থাকবে, এইটা সবসময় হয়। আরাকান বলে একটা পৃথক অঞ্চল তৈরি হয়, বাংলাদেশের জন্য এটা অর্থনৈতিকভাবে দারুণ একটা সম্ভাবনার জায়গা। গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সোসাইটি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। সে পরিবর্তনটা যে সবসময় খুব ভালো হয় সেটা না। সবাইকে স্বাগতম বণিক বার্তার নিয়মিত আয়োজন অষ্টপ্রহরে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং নানা বিষয় নিয়ে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজের প্রফেসর ডক্টর আসিফ শাহান এবং গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। আপনাদের দুজনকে অষ্টপ্রহরে স্বাগতম। ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন নেতৃত্ব বা রাজনৈতিক সংস্কৃতি, এখানে নতুনত্ব বলতে কি আমরা কোনো কিছু দেখতে পাচ্ছেন? আমি প্রথমে আসিফ শাহানের কাছে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দেখুন, এখন রাজনৈতিক সংস্কৃতি বলতে আসলে আমরা কি বুঝি সেইটার একটা সে ব্যাপার আছে। কিন্তু আমি যদি খুব ইন জেনারেল টার্মসে বলি, তাহলে যদি পজিটিভ দিক থেকে দেখি, তাহলে একটা জিনিস যেটা পরিষ্কার যে আমরা দেখেছি যে রাষ্ট্রের গঠন কাঠামো কীরকম হবে, রাষ্ট্রের যেই সংবিধান আছে সেখানে পরিবর্তন হবে কি না, পাওয়ার স্ট্রাকচারে কোনো ধরনের চেঞ্জ হবে কি না, সেটা নিয়ে একটা ডিসকাশন বা আলোচনা হচ্ছে এবং সেই আলোচনায় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে। যদি আপনি পজিটিভলি দেখতে চান, তাহলে এই যে অংশগ্রহণ করা এবং সেইখানে আমরা অ্যাটলিস্ট কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো একটা নেগোসিয়েশনের প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে, সেটাকে আমি পজিটিভ হিসেবে দেখি। কিন্তু এর বাইরে যদি আপনি দেখেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, যে একটা রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি অবিশ্বাসের যে ব্যাপারটা, সেটাতে আমি কোনো পরিবর্তন দেখি না। ইনফ্যাক্ট এই অবিশ্বাসের মাত্রাটা বাড়ার কারণেই এখন জুলাই সনদ নিয়ে যে সমস্যাগুলোর মধ্যে আমরা পড়েছি সেটার মধ্যে পড়ছে। রাজনৈতিক দলগুলোর যেই অর্থনৈতিক কাঠামো ছিল, যে প্রক্রিয়ায় তারা অর্থ সংগ্রহ করতো নির্বাচনের জন্য, সেটাতে যদি কোনো ধরনের পরিবর্তনের কথা বলেন, সেটাতেও আমি গিয়ে কোনো ধরনের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। বা একই সাথে রাজনৈতিক দলগুলো যে খুব স্পষ্টভাবে আদর্শভিত্তিক কোনো রাজনীতি করছে বা তাদের যে ইন্টারেস্ট, নিজেদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের বিরুদ্ধে যে ন্যাশনাল ইন্টারেস্টে কোনো ডিসিশন নিচ্ছে, সেটারও কোনো ধরনের লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পার্সপেক্টিভ থেকে। একইভাবে আমি সরকার যে গঠিত হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কার্যক্রমে আমি এখন পর্যন্ত যে খুব সুস্পষ্ট চেঞ্জ বা পরিবর্তন দেখতে পেরেছি, যেটা ইন্ডিকেট করে যে আমরা একটা নতুন ধরনের রাজনৈতিক কাঠামো বা সামাজিক কাঠামো, যে প্রতিশ্রুতি আমাদের ছিল, সেদিকে যে আমরা খুব যথাযোগ্যভাবে আমরা সামনে এগোতে পেরেছি, সেইটা আমার কাছে এখনও খুব স্পষ্ট মনে হয় না। সো এসেনশিয়ালি যেইটা পরিবর্তন, সেটা হচ্ছে নেগোসিয়েশনের যে জায়গাটা, রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে কথাবার্তা বলা বা আলাপ আলোচনার ব্যাপারটা, রাজনৈতিক শিষ্টাচারের খানিকটা হলেও ফিরে আসা, সেটা শেষ পর্যন্ত কতখানি টিকে থাকে সেই প্রশ্নটা আসছে। এই পজিটিভ চেঞ্জটা আমি দেখি। এর বাইরে মোটা দাগে আমি এমন কোনো কিছু দেখি না যেটা রাজনৈতিক সংস্কৃতিতে খুব বড় ধরনের কোনো পরিবর্তনের ইন্ডিকেশন অ্যাটলিস্ট আমার কাছে দিচ্ছে। ধন্যবাদ। আমরা আলতাফ পারভেজ স্যারের কাছে যাচ্ছি। আপনার কি মনে হয় যে আমরা নতুন কোনো সংস্কৃতি দেখতে পাচ্ছি কিনা, নেতৃত্বের ধরনে হোক বা রাজনৈতিক নেতাকর্মীদের আচরণে হোক? যেটা স্যার তো অনেকখানি বলে ফেললেন। আমি যেটা দেখি, ঐতিহাসিকভাবে যদি দেখি, 2024-এর ঘটনাটার মতো আমাদের ইতিহাসে কিন্তু আরও অনেকগুলো অধ্যায় আছে। ধরুন 1952 সালের একটা রাজনৈতিক পরিবর্তন ভাষাকে ঘিরিয়ে হয়েছে, যেটা 54-তে এসে একটা পরিবর্তন হয়। 1969-70-এর আন্দোলনের মধ্য দিয়ে 71-এ একটা পরিবর্তন হলো। 1990-এর পরে এক ধরনের, যদি ওই রকম না কিন্তু কিছুটা পরিবর্তন। ওই তিনটা ইভেন্টের মতোই কিন্তু 2024। কিন্তু ওই তিনটার সাথে এবার একটা ফারাকটা হলো, যেটা আমি বলবো একটা নেতিবাচক ফারাক। সেটা হলো ওই তিন আন্দোলনের ফলে আন্দোলনের পরবর্তীতে যে অবস্থাটা তৈরি হয়, সেখানে রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতায় এসেছিল এবং নতুন কিছু পরিবর্তন নিয়ে এসেছিল। 52-র পরে 54-তে দেখুন যুক্তফ্রন্ট একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে এবং মুসলিম লীগ হারিয়ে যায় বাংলাদেশের ইতিহাস থেকে। 69-70-এর পরে দেখুন 71-এ
সেই আগের রাজনীতিক মানে আমূল একটা পরিবর্তন ভৌগোলিক এবং রাজনীতিক। 90-এও কিছু কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু মানে সামরিক শাসনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম 91-এ, এর বাইরে হয়তো কিছু হয়নি, কিন্তু এটাও তো একটা একদম অগ্রগতি। এবার যেটা দেখছি শুধুই একটা রেজিম চেঞ্জ যেন হবে, আর কিছু যদি একটা নির্বাচন হয় তো একটা রেজিম চেঞ্জের জায়গায় আমরা যাব, সরকারের পরিবর্তন। এছাড়া ওই পরিবর্তনের কথা যেটি আপনি বললেন রাজনৈতিক সংস্কৃতিতে, রাজনীতির সূচিপত্রে, গাঠনিক ক্ষেত্রে, সেগুলো কিছু হয়নি। সচিবালয়ে হয়নি, রাজনৈতিক দলগুলোর মধ্যেও হয়নি, বা যে এই জুলাই সনদ হলো পরিবর্তনের স্মারক হিসেবে বলা হচ্ছে, এখানে তো জুলাই বলে আসলে কিছু নেই। এটা একটা সনদ হয়েছে, 84টা ধারার একটা ব্যাপার, এবং সেগুলোর বিষয়েও অনেকগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। একমত না হলেও, একমত হতে হবে এমন কোনো কথা ছিল না, কিন্তু যতটুকু একমত হয়েছে এত নগণ্য যে এটাকে কোনোভাবে আর জুলাই সনদ বলা যায় না। মানে দেখুন, এই যে 2024-এর কাঁধে কিন্তু প্রায় 1000 শহীদের একটা বোঝা ছিল, এইটা আমরা উপলব্ধি করতে পারলাম না এখনো। মানে আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝে, রাজনৈতিক কর্মীদের মাঝে, আমাদের সচিবালয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আত্মায় কোনো পরিবর্তন হয়নি, মূল্যবোধে কোনো পরিবর্তন হয়নি। যে 15-20 দিনের ভিতর 1000 মানুষ শহীদ হয়ে গেছে সামান্য এই একটু আকাঙ্ক্ষার জন্য যে দেশে একটা পরিবর্তন আসুক, কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু এলো না আমি বলবো। আচ্ছা, আমরা যদি অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি, যেমন টিউনিশিয়ায় 2014 সালে আসলে জেসমিন বিপ্লবের পরে সংবিধান প্রণীত হয়েছিল, সেই সংবিধান আবার কয়েক বছর পরে স্থগিত হয়ে যায়। তারপর দেখা যায় যে বিভিন্ন অর্থনৈতিক, কর্মসংস্থান বিভিন্ন ক্ষেত্রে তিউনিশিয়ার ব্যর্থতা বেশ স্পষ্টই হয়ে ওঠে। তারা যে চ্যালেঞ্জগুলো সম্মুখীন হয়েছিল, বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? একটা হলো, দেখুন আমাদের একটা প্রধান সংকটের জায়গা ছিল, যদি 24 অগাস্টের আগের অবস্থায় ফিরে যায়, একটা অবস্থা ছিল পলিটিক্যাল ইকোনমিতে। আমাদের এখানে স্বাধীনতার 54 বছর পরেও এখনও 1/4 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, এবং সংখ্যাটা অনেক, প্রায় 5 কোটি। এইটা একটা জায়গা। আরেকটা হলো, আমাদের একটা বড় সংকটের জায়গা ছিল, আমরা স্বাধীন হয়েছি বলছি, এবং 24-এ এসে বললাম আমি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের উপনিবেশিক রাষ্ট্র কাঠামো রয়ে গেছে। সেই 1792 সালে কর্নওয়ালিস যেটা তৈরি করেছে, আমরা আসলে কম বেশি ওইখানেই অবস্থান করছি। এইটা তো একটা চলতে পারে না। একটা একদিকে বলছি স্বাধীন হয়েছি, একদিকে 1700 ব্রিটিশদের তৈরি শাসন কাঠামোতে আছি। এই দুই সংকটের পাশাপাশি দেখলাম নতুন একটা সংকট তৈরি হয়েছে, সমাজের এক ধরনের দক্ষিণপন্থী মূল্যবোধের বিস্তার। আমরা এই তিনটার ভিতরে ঢুকে পড়েছি, ফলে আমাদের জন্য আগের ঝুঁকির চেয়ে এখন ঝুঁকিটা আরও অনেক বেশি আমি বলব। এবং এর ফলে মানে এর উপর দাঁড়িয়ে আমাদের সরকারের যেই কাজগুলো করা দরকার ছিল, গণঅভ্যুত্থানের সরকার কিন্তু সেগুলো করতে পারেনি। এইটা এখন এই সরকার আমাদেরই সরকার, এটা জনপ্রিয় সরকার এবং বৈধ সরকার, কিন্তু বাস্তবতা হলো এটা গণঅভ্যুত্থানের যে সরকার ছিল সেই উপলব্ধির ঘাটতি সরকারের মধ্যেই দেখা গেছে। এটা এখন যদি আমরা আত্মসমালোচনা করি যে এটা এরকম দাঁড়ায় যে এই সরকারের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, যারা সরকার চালাচ্ছেন বা চালিয়েছেন তাদের অনেকে হয়তো বিদেশি ছিলেন দীর্ঘ সময়, মানে বাংলাদেশ সম্পর্কে বোঝাপড়ার প্রচণ্ড ঘাটতি ছিল, হয়তো অঙ্গীকারেরও টানাপোড়েন ছিল, কমতি ছিল। ফলে যেই প্রত্যাশাগুলো ছিল যে ছোট ছোট অনেক ধরনের কাজ ওনারা করতে পারতেন, যেগুলো মিলে একটা বড় পরিবর্তন দানা বাঁধত, সেই কাজটা হয়নি। আসিফ স্যারের কাছে জানতে চাচ্ছি, জি, শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম যে রাজাবাক্সে পালিয়ে যাওয়ার পরে সেখানকার মানুষের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবর্তন, আর বিশ্লেষকরাও বলেন যে তাদের দেউলিয়া হয়ে যাওয়া একটি দেশ যত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে, তার পেছনে একটা বড় ভূমিকা রেখেছিল আসলে মানুষের এই শান্তিপূর্ণ আচরণ। আমরা সম্প্রতি নেপালেও দেখেছি গণঅভ্যুত্থান হয়েছে, জেনজি গণঅভ্যুত্থান। শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে যদি আমি সেই প্রেক্ষিতে যদি বাংলাদেশের অবস্থানটা বিশ্লেষণ করি, তো আমরা আসলে কোথায় পিছিয়ে আছি? আমি শ্রীলঙ্কার নেপালের প্রসঙ্গে আসছি, কারণ আমাদের দুইটা দেশের যে অভিজ্ঞতা সেটাকে একটু আমরা আলাদা দেখতে হবে। শ্রীলঙ্কার নেপালকে একসাথে মেলানো যাবে না। একটা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আপরাইজিংয়ের পরবর্তীতে বা গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সোসাইটি একটা
পরিবর্তনের মধ্য দিয়ে যায়। সেই পরিবর্তনটা যে সবসময় খুব ভালো হয় সেটা না। যে যারা রেভলিউশন নিয়ে কাজ করেন, আপরাইজিং নিয়ে কাজ করেন, ওনারা একটা কথা বলেন যে রেভলিউশনের একটা স্টেজের মতো আছে, যে প্রথম স্টেজে আপনার যখন শরীরে জ্বর হবে তা আপনি হচ্ছে জ্বরের সিমটম দেখবেন। সো যখন হচ্ছে কি আপনার জ্বর হচ্ছে, তো তখন হচ্ছে আপনি বিপ্লবের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন। জ্বরে যখন আক্রান্ত হয়ে গেছেন তখন হচ্ছে কি আপনি প্রচণ্ডভাবে মানে বিপ্লব করে ফেলেছেন এরকম একটা জায়গায়। আপনার জ্বর যখন বাড়তে থাকে তখন আপনি প্রলাপ বকা শুরু করেন। আপরাইজিং পরবর্তী সোসাইটি একটা প্রলাপ বকার মতো অবস্থায় চলে যায়। আসেফ বায়াতের একটা কথা আছে যে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন যেটা হয় যে সোসাইটিতে অনেকগুলো ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, সেইখানে দক্ষিণপন্থী, উগ্র দক্ষিণপন্থী বা উগ্র বামপন্থী তারা একটা ফ্রি রাইড করার অপরচুনিটি পায়। তারা যখন এই ফ্রি রাইডটা করে তখন সোসাইটির মধ্যে একটা এরকম ডেরিলিয়ামের মতো একটা সিচুয়েশন তৈরি হয়। তারপরে যেটা হয় যে এটার একটা নাম আছে, এটাকে বলে থার্মিডোরিয়ান রিয়াকশন। একটা যখন আমরা একদম চরম পর্যায়ে যখন পৌঁছে যাই তারপরে আস্তে আস্তে পুরো জিনিসটা হচ্ছে গিয়ে নেমে আসে। তার মানে অভ্যুত্থান পরবর্তী কোনো একটা সোসাইটি যে এরকম একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, সেখানে দক্ষিণপন্থী বা এরকম শক্তির উত্থানের যে একটা অপরচুনিটি থাকবে, এইটা সবসময় হয়েছে। আপনি ফরাসি বিপ্লবের পরেও দেখেন বা সেখানেও দেখেন যে সেইখানে হচ্ছে গিয়ে আপনার এই ধরনের একটা উগ্র গোষ্ঠীর উত্থান, যেটা পরবর্তীতে আস্তে আস্তে এসে চলে আসছে। এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আপনি যে সোসাইটি নিয়ে কথা বলছেন সেই সোসাইটির ইনস্টিটিউশনগুলো এই যে এ ধরনের একটা যখন আপনি আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যাবেন, সেই প্রতিষ্ঠানগুলো কতখানি প্রস্তুত এই জিনিসটাকে নিয়ে ডিল করার জন্য। আমরা একটা কথা বলি যে এভরি সোসাইটি ইজ ইনহেরেন্টলি ভায়োলেন্ট। প্রত্যেকটা সোসাইটি বা প্রত্যেকটা মানুষ হচ্ছে ভায়োলেন্সে যোগ দিতে চায়। কেন পারে না? কারণ সোসাইটির কিছু নর্মস থাকে, সোসাইটির কিছু ভ্যালুস থাকে, সোসাইটির কিছু ইনস্টিটিউশন থাকে, সেটা ফ্যামিলি হতে পারে, সেটা স্কুল হতে পারে, যেটা এই ভায়োলেন্সটাকে মাথাচাড়া দিতে দেয় না, যার ফলে সোসাইটি একটা সাম্য অবস্থায় থাকে। বিপ্লব পরবর্তীতে সোসাইটিতে এরকম একটা ভালনারেবিলিটি আসলেও এই ইনস্টিটিউশনগুলো যদি একটু কাজ করে তাহলে হচ্ছে কি সেটাকে আপনি একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি যদি গত 14-15 বছরের দিকে তাকান, আমরা প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। আপনি খুব সোজা কথা যে আপনি যদি গ্রামের দিকেও তাকান, গ্রামে 80-90 সালের দিকে ক্লাবের মতো ক্লাব ছিল, পাড়া মহল্লা ভিত্তিক ক্লাব ছিল, যেগুলো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করতো। সেই ক্লাবগুলোও পলিটিসাইজড হয়েছে। আপনার যে লোকাল গভর্নমেন্ট যে সিস্টেম ছিল সেটা মার্কা ছাড়া আগে মানে ইলেকশনে দাঁড়াতো, তারও হচ্ছে কি একটা প্রাতিষ্ঠানিক ভ্যালু ছিল। আপনি প্রত্যেকটা জিনিসকে নষ্ট করেছেন, স্কুলগুলোকে নষ্ট করেছেন, এবং স্কুলগুলোকে নষ্ট করা মানে হচ্ছে যে মোরাল নর্মস বা ভ্যালুজের যে জায়গাগুলো সেগুলোকে নষ্ট করেছেন। সেই রকম একটা জায়গায় এসে সোসাইটিতে আপনি যখন এরকম আপরাইজিং পরবর্তী একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেইটাকে ট্যাকল করার মতো কোনো ইনস্টিটিউশন আমাদের নেই। যেই কারণে আপনি যখন এখন দেখছেন যে আমরা এই যে মবের কথা বলছি, এই যে মানুষজন চলে যাচ্ছে, এটাকে আটকানোর মতো আমি বলছি না ফর্মাল ইনস্টিটিউশন, আমি ইনফর্মাল ইনস্টিটিউশনগুলোর কথা বলছি, সেগুলো কিন্তু নেই। শ্রীলঙ্কার ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কায় কিন্তু এই ইনস্টিটিউশনগুলো ওইভাবে ধ্বংস হয়নি। আপনি দেখেন শ্রীলঙ্কা খুব দ্রুতই বাউন্স ব্যাক করেছে। শ্রীলঙ্কার মানুষজন আন্দোলন করেছে, আন্দোলন করে তারা ঘরে ফিরে গেছে, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি চলে এসেছেন, কারণ ওইখানকার এই প্রতিষ্ঠানগুলো সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেছেন। আপনি একটু আগে তিউনিশিয়ার কথা বলুন, তিউনিশিয়ার ক্ষেত্রেও আপনি যদি তিউনিশিয়া দেখেন, তিউনিশিয়া আরব স্প্রিংয়ের যে দেশগুলো তার মধ্যে তিউনিশিয়া বরং অপেক্ষাকৃত একটা সাকসেসফুল এক্সাম্পল, কারণ তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে পেরেছিল, কনস্টিটিউশন চেঞ্জ করতে পেরেছিল, সেই কনস্টিটিউশন পরবর্তী নির্বাচনও হয়েছিল। আর তার সাথে যদি ইজিপ্টের তুলনা করেন, ইজিপ্ট হচ্ছে গিয়ে একটা আটার ফেলিউরের কেস, যেখানে হচ্ছে গিয়ে এই জিনিসটা দাঁড়ায়নি। এর কারণটা হচ্ছে একটাই, যে আপনি তিউনিশিয়ার ক্ষেত্রে তখনকার ডানপন্থী বামপন্থী এই রাজনৈতিক দলগুলো একসাথে বসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কাজ করেছে। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিউনিশিয়ার ক্ষেত্রে যারা ডানপন্থী দল তারা 37% ভোট পেয়ে জয়ী হবার পরও তারা বামপন্থী এবং অন্যান্য গণতান্ত্রিক দলগুলো নিয়ে একটা জোট করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করেছে, যার ফলে তারা কনস্টিটিউশনটা তৈরি করতে পেরেছে, যেটা মোরসি করতে পারেননি ইজিপ্টের ক্ষেত্রে। তাহলে এই যে ইনস্টিটিউশনগুলো থাকা, ইনস্টিটিউশনগুলো কাজ করা, সেটা হচ্ছে বিশৃঙ্খলাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এনে দেয়। আমাদের ক্ষেত্রে আনফর্চুনেটলি আমরা সেই ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছি, এবং পরবর্তী যে সরকার এসেছে উনি খুব চমৎকার বললেন যে সেই সরকারের অভিজ্ঞতা তো শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেই তা না, ব্যুরোক্রেসিকে কীভাবে ডিল করতে হয় এ ব্যাপারে তারা কিছুই জানেন না আনফর্চুনেটলি। সো তারা জানতেন না যে এই প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সাজাতে হবে, এগুলোকে নিয়ে কীভাবে কাজ করতে হবে, এবং যখন মবের এই ব্যাপারটা শুরু হলো তারা সম্পূর্ণ হাল ছেড়ে দিলেন। তারা এক অর্থে পপুলিস্ট হিসেবে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য মবকে তারা কোনো ধরনের বাধার মধ্যে ফেললেন না, বরং আমরা শুনলাম যে মব হচ্ছে এক ধরনের প্রেশার গ্রুপ, এই ধরনের বক্তব্য আমরা শুনতে পেলাম। তাহলে প্রতিষ্ঠান নাই, সেই প্রতিষ্ঠান গড়ার কোনো চেষ্টা নেই,
যেই আপসুইং যেটা হচ্ছে সেটাকে ঠেকানোরও কোনো ইস্যু নেই। এই সব কিছু মিলে আমার মনে হয় আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আলতাফ স্যারের কাছে জানতে চাচ্ছি, মিয়ানমারের আরাকানে চলমান যে সংকট, সেটার কারণে আমাদের দেশে অভ্যন্তরে বা ভূ রাজনৈতিক কী কী ঝুঁকি তৈরি হতে পারে? আমি তো ঝুঁকির চেয়ে আমি এখানে সম্ভাবনাটা বেশি দেখি। দেখুন, আরাকানের কথাই তো আপনি বলছেন। আরাকান এবং মিয়ানমার কিন্তু দুটো আলাদা সত্তা। আরাকান মিয়ানমারের বামাররা দখল করেছিল। আরাকান একসময় স্বাধীন দেশই ছিল, এবং বামাররা দখল করার কিছুদিন পরেই সেটা ব্রিটিশরা দখল করে, এবং ব্রিটিশরা যাওয়ার আগে 1948 সালে এটা আবার বামারদের হাতে দিয়ে যায়। তার মানে আরাকান বামারদের হাতে বা মিয়ানমারের হাতে পরাধীন একটা অঞ্চল। এখন আরাকানে রাখাইনরা গেরিলা যুদ্ধ করে প্রায় 15-20 বছর পর এর 80% জায়গা নিজেদের দখলে নিতে পেরেছে, বাকি 20% হয়তো নিবে। আমি বলবো তো এটা আরাকানের জন্য তো একটা স্বাধীনতা পাওয়া, ফিরে পাওয়ার ব্যাপার। পুরো আরাকান জুড়ে রাখাইনরা প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ, প্রণোদিত, তারা দেশ গঠনে নামছে। কিন্তু আমাদের জন্য এটা আমি বলবো 200 বছর পরে একটা সম্ভাবনার ধার। আমরা এটা কিন্তু আমাদের দেশে সবাই এটাকে নেতিবাচকভাবে দেখছে। দেখুন, বাংলাদেশের কিন্তু এখন মিয়ানমার বলে কোনো প্রতিবেশী নেই, এটা কাগজে পত্রে আছে। সীমান্ত যেটা আছে বাংলাদেশের সাথে সেটা হলো আরাকানের সাথে, এবং সেইটার নিয়ন্ত্রণ কিন্তু আরাকানিদের হাতে। মিয়ানমারের বামার কোনো সৈনিক বাংলাদেশ সীমান্তে নেই। এই যে এই সম্ভাবনাটা তৈরি হলো, বাংলাদেশ বামারদের দ্বারা ভুগেছে যুগের পর যুগ। মানে দক্ষিণ সীমান্ত মানে আমাদের একটা উদ্বেগের ব্যাপার ছিল, মারামারি, রোহিঙ্গাদের আসা যাওয়া, শরণার্থী হওয়া। মানে দক্ষিণ সীমান্ত আমাদের ছোট, 250 মাইলের মতো, কিন্তু এটা আমাদের শান্তি দেয়নি। বামারদের সাথে আমাদের সম্পর্কটা এগোয়ও নি। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে সম্পর্ক, মিয়ানমারের সাথে আমাদের এটা ছিলও না, সবসময় একটা উদ্বেগের মধ্যে রেখেছিল তারা। এখন এখানে যদি যেভাবেই হোক, স্বায়ত্তশাসিত হোক বা স্বাধীন হোক, আরাকান বলে একটা পৃথক অঞ্চল তৈরি হয়, বাংলাদেশের জন্য এটা অর্থনৈতিকভাবে চরম একটা দারুণ একটা সম্ভাবনার জায়গা। দ্বিতীয়ত, মিয়ানমারের আর বাংলাদেশের মাঝে একটা বাফার জোন হতে পারে, যেটা আমাদের সামরিক ব্যয় অনেক কমিয়ে দিবে, এবং আমি বলবো অর্থনৈতিকভাবে এটা সম্ভাবনাপূর্ণ। আরাকান অত্যন্ত উর্বর একটা জায়গায়, কৃষি সম্পদে ভরপুর। এদের সাথে ভালো সম্পর্ক মানে আমরা অর্থনৈতিকভাবেও অনেক এগোতে পারি। ফলে আমি বলবো আরাকান সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত, এবং ঐতিহাসিক যে সুযোগটা এসেছে সেটা নেওয়া উচিত। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, যদি আমরা সুযোগটা না নিই, যদি আমরা একটা কনভেনশনাল দৃষ্টিভঙ্গিতে এটা দেখি, তাহলে এটা শঙ্কার ব্যাপার আছে। আমরা যদি এই সুযোগটা ঠিকভাবে কাজে না লাগাই, অন্যরা কাজে লাগাবে। আরাকানিরা আমাদের জন্য অপেক্ষা করবে না, ফলে পৃথিবীর অন্য রাষ্ট্রের সাথে ওরা সম্পর্ক করতে চাইবে। সেটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার হতে পারে। আর আমাদের জন্য তো একটা বড় উদ্বেগ হলো রোহিঙ্গা বিষয়। আমরা আরাকানকে এবং মিয়ানমারকে রোহিঙ্গা স্বার্থের জায়গা থেকে দেখি। আমাদের সংকট হলো এটা যে আমরা বাংলাদেশের নীতি নির্ধারকরা এখনও জাতীয় স্বার্থের জায়গা থেকে আরাকান পলিসি বা মিয়ানমার পলিসি ঠিক করতে পারেনি। আমাদের আরাকান পলিসি এবং মিয়ানমার পলিসি সবসময় রোহিঙ্গা স্বার্থ দ্বারা আরোপিত থাকে, ফলে আমরা স্বাধীনভাবে এটা দেখতে পাচ্ছি না। এখন ঘটনা হলো, আমরা কি রোহিঙ্গাদের স্বার্থই প্রধানত দেখব না বাংলাদেশের স্বার্থটা দেখব, সেটা আমাদের ঠিক করতে হবে। তবে যেটাই ঠিক করি, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে। সেটা বাংলাদেশের জন্য একটা বোঝা, এবং সামনে এই বোঝাটা আরও ভারী হয়ে যাবে বিদেশি সাহায্য কমে গেলে। আমি বলবো এই বোঝা কমাতে হলে আরাকানের এখন যারা শাসক হতে যাচ্ছে তাদের সাথে আমাদের একটা উইন উইন দর কষাকষি এবং বোঝাপড়া লাগবে। মানে জাতীয় স্বার্থের জায়গা থেকে আরাকানিরা তাদের স্বার্থের জায়গা দেখবে, আমরা যেন আমাদের স্বার্থের জায়গা দেখি, তাহলে একটা সমাধান কিন্তু সম্ভব। আপনি যেটাকে শঙ্কা বলছেন, আমি বলছি সেটাকে অপরচুনিটিতে পরিণত করা সম্ভব। জি, কিন্তু বাংলাদেশ এ পর্যন্ত যেভাবে বিষয়টা নেগোশিয়েট করেছে, তাতে আপনার কি মনে হয় যে বাংলাদেশ এই জায়গা থেকে উইন উইন সিচুয়েশনে যেতে পারবে, এবং সেটার প্রাসঙ্গিকতা কতটুকু আপনার মনে হয়? না, আমি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আরাকান পলিসি নেই। দেখুন, যিনি আরাকান আর্মির চিফ, উনি বারবার বলছেন যে আমরা বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক করতে চাই, লেনদেন করতে চাই, আমরা বাংলাদেশের সাথে একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক করতে চাই। এখন বাংলাদেশ তো সিদ্ধান্তহীনতায় ভুগছে। বাংলাদেশের দিক থেকে একটাই চাওয়া, সেটা বলেছে বাংলাদেশ, যে রোহিঙ্গাদের ফেরত নাও। কিন্তু এইটা শুধু এইভাবে চাইলেই কিন্তু সমাধান হয়ে যাবে না। মানে এটা একটা
দেওয়া নেওয়ার ব্যাপার হতে হবে। বাংলাদেশকে কিছু বিষয়ে আরাকান আর্মিকে সহায়তা করতে হবে, আরাকান আর্মি কিছু বিষয়ে বাংলাদেশকে সহায়তা করবে, এইভাবেই একটা সম্পর্ক দাঁড়াবে। আসিফ স্যারের কাছে যাচ্ছি। সাম্প্রতিক কিছু পরিসংখ্যানে যে আমাদের কর্মসংস্থান বাড়ছে না, দারিদ্র বাড়ছে, বিনিয়োগের যে গতি সেটাও কিছুটা মন্থর। তো আমাদের অর্থনীতি আসলে ঠিক কোন দিকে যাচ্ছে? আমি আসলে অর্থনীতির লোক না, সো এই অর্থনৈতিক বিশ্লেষণ করাটা আমার জন্য ডিফিকাল্ট। আমি আসলে সাধারণত আমার ফিল্ডের বাইরে কথা বলতে চাই না। কিন্তু যেটা আমি বলতে পারি যে ধরুন আমরা যেই ডাটাগুলো আপনি করলেন, মানে সাজেস্ট করলেন, আপনি যদি সেগুলোর দিকে তাকান, প্রত্যেকটা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাচ্ছে। আপনি যদি হচ্ছে গিয়ে পোভার্টি বাড়ার ক্ষেত্রেও দেখেন সেটাও দেখাচ্ছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটির ক্ষেত্রে বলেন সেটাও দেখাচ্ছে। আমি যেটা দেখি যে এটা একটা রাজনৈতিক ঝামেলা তৈরি করে। কীভাবে এই রাজনৈতিক ঝামেলা তৈরি করে? সে কারণ এসেনশিয়ালি এই ধরনের ঘটনা যখন ঘটে, সোসাইটি বা পরবর্তী যে পলিটিক্যাল পার্টি যেই আসুক না কেন, সে যদি এই প্রবলেমগুলোকে ঠিকঠাক মতো অ্যাড্রেস করতে না পারে, তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে বিপ্লব পরবর্তী বা গণ অভ্যুত্থান পরবর্তী যে একটা সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে আছি, সেই জায়গায় অনেক ধরনের র্যাডিক্যাল ভয়েসের উদ্ভব হতে পারে। এবং সেই র্যাডিক্যাল ভয়েসগুলোর জন্য এই পোভার্টি বেড়ে যাওয়া, পোভার্টি লেভেলের নিচে যারা থাকা বা যারা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্টে ভুগছেন, তাদেরকে রিক্রুট করা, এটা হচ্ছে গিয়ে খুব ইজি একটা টার্গেটে পরিণত হয়। এবং এটা যখন ইজি টার্গেটে পরিণত হয় এবং সেটা যদি বাড়তে থাকে, তাহলে সেটা যে পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি বা ইকুইলিব্রিয়ামে যেখানে আমরা পৌঁছাতে চাচ্ছি, সেটাকে যেমন একদিকে ক্ষতিগ্রস্ত করবে, প্লাস হচ্ছে গিয়ে অর্থনীতিতেও একটা বড় ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনি যখন বিনিয়োগ বা এই ধরনের কিছু আশা করছেন, সেই বিনিয়োগের জন্য যে ধরনের পরিবেশ লাগবে, যে ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে বা যে নিরাপত্তা লাগবে, সেটা যদি আপনি প্রোভাইড করতে না পারেন, তাহলে সেটাও হচ্ছে কি আপনি পাবেন না। এটা একটা ভিশাস সাইকেলের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, যে আপনি এটার কোনো উন্নত করতে পারছেন না, যার ফলে রাইট আনএমপ্লয়মেন্ট ইস্যু হচ্ছে, এটা তৈরি করছে, সেটা আবার একইভাবে পোভার্টিকে বাড়াচ্ছে, আনএমপ্লয়মেন্ট তৈরি করছে, একটা ভিশাস সাইকেলের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। সো এইটা আমার কাছে সবচেয়ে বড় ক্রাইসিসের ব্যাপার মনে হয়। আলতাফ স্যারের কাছে প্রশ্ন, যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছিলাম যে সেখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সবাই ছিল, একটা একতা ছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় আমরা সেই একতাটা কি দেখতে পাচ্ছি, নাকি সেই জায়গায় আমরা বিভাজন দেখতে পাচ্ছি? বিভাজনই বেশি দেখতে পাচ্ছি। কারণটা হলো, আমি বলবো, অভ্যুত্থানের পরবর্তী যে ম্যানেজমেন্ট, যাদের হাতে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনার দায়িত্ব এসেছে, আমি বলবো তাদের ব্যর্থতা। আমি একটা উদাহরণ দিই। আমরা যদি অন্যভাবে দেখি যে অভ্যুত্থানে বড় ভূমিকা কার রক্তদানের ক্ষেত্রে? শিক্ষার্থীদের, তারপর শ্রমিকদের। আপনার সংখ্যাগত বলছি আমি। অভ্যুত্থানে সবাই অংশ নিয়েছিল, কিন্তু এই অভ্যুত্থানটা তো রাজনৈতিক দলের ব্যানারে হয়নি, একটা জনগণের সামগ্রিক সবার অংশগ্রহণের ভিতর দিয়ে ব্যানারবিহীন, কিন্তু এতে শহীদ হয়েছে বেশি। যখন আমরা ডেটা অ্যানালিসিস করা হলো, দেখা গেল কে? শিক্ষার্থীরা এবং শ্রমিকরা। আমরা বলেছি যাত্রাবাড়িতে বেশি শহীদ হয়েছে, কারণ শ্রমিক এলাকা। তো অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব কি, বা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি ছিল? যে যারা বেশি শহীদ হয়েছে তাদের প্রত্যাশাটা পূরণ করা, সেই কমিউনিটিকে তাদের প্রাপ্য হিস্সাটা দেওয়া, যেটা 15 বছর বা তার 54 বছরে তারা পাচ্ছিল না। সেই হতাশাগুলো জমাট বেঁধেই তো অভ্যুত্থানটা হয়েছিল। কিন্তু দেখা গেল এই যে দেখুন জুলাই সনদ, আবারও সেই প্রসঙ্গ বলি, জুলাই সনদ নিশ্চয়ই আপনারা পড়েছেন। জুলাই সনদে শিক্ষা, শিক্ষার্থী, বিদ্যাপীঠ শব্দটাই নেই। এই যে শিক্ষা যে একটা বড় বিষয় এদেশের, আমাদের এখানে এই যে অসন্তোষ বারবার তৈরি হয়, 52, 69, 90, 2024, অসন্তোষের জায়গাটা কোথায়? শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে এখানে অসন্তোষ মিটাতে হবে। এই অভ্যুত্থানের পরেও যে জুলাই সনদ হলো, পুরো সনদে শিক্ষা শব্দটা নেই, পুরো সনদে শ্রমিক শব্দটা নেই। তার মানে শ্রম খাত একদম বাদ দিয়ে দিলেন আপনি, শিক্ষা খাতও বাদ দিলেন, এবং কৃষিও নেই, সংখ্যালঘু নেই, দালিত নেই। মানে যেখান থেকে অসন্তোষ তৈরি হয় সমাজে, স্যার যেটা বললেন, সেই অসন্তোষের মূল জায়গাগুলো কিন্তু ওইভাবেই রেখে দেওয়া হলো। তার মানে আরেকটি অসন্তোষের, আরেকটি অভ্যুত্থানের পটভূমিটা আমরা সম্পূর্ণ তরতাজা রেখে দিলাম, এবং তরতাজা রেখে আমরা একটা সনদ তৈরি করে এখন বাড়ি ফিরতে চাচ্ছি। তার মানে কি, আমরা আরেকটা টাইম বোম অনির্দিষ্ট সময়ের জন্য করে চালু করে চলে যেতে চাচ্ছি। তা আমাদের তো আবার সেই আরেকটা 2024 মোকাবেলা করতে হবে। আসিফ স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার বলছিলেন জুলাই সনদ নিয়ে, জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। আপনার কি মনে হয় এটার কারণটা কি? আসলে তাদেরকে রাজনৈতিক কোনো কৌশল, নাকি আস্থাহীনতার প্রকাশ?
আমি আসছি আপনার প্রশ্ন, আমি একটু মানে যে কথাটা বললেন ওটার সাথে একটু অ্যাড করতে চাই। এখানে কয়েকটা জিনিস আমরা যে এক্সপেক্ট করি যে রাজনৈতিক দলগুলো, আপনি বললেন যে বামপন্থী ডানপন্থী তারা একসাথে হয়েছিলেন এবং তারা একসাথে থাকবেন, আমার মনে হয় এক্সপেকটেশনটা ভুল। কারণ এই রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো তখন 2024-এর জুলাইতে একসাথে হয়েছে কারণ তাদের একটা কমন এনিমি ছিল। সেই কমন এনিমিটা হচ্ছে আওয়ামী লীগের রেজিম। সো এই আওয়ামী লীগের রেজিমটাকে যখন তারা ফেলেছে তখন সে কমন এনিমিটা চলে গেছে। এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেশনাল অ্যাক্টর, সে তার নিজের ইন্টারেস্টে কাজ করে, এবং আমরা দেখেছি হচ্ছে কমন এনিমি যখন সরে গেছে তখন সে তার রেশনাল ইন্টারেস্টে মুভ করেছে। এই ক্ষেত্রে উনি যে পয়েন্টটা বলেন সেটা ভেরি ইম্পর্টেন্ট। তখন রেসপন্সিবিলিটিটা পড়ে হচ্ছে গিয়ে সরকারের, যে যাতে আমি এইখানে একটা কমন ইন্টারেস্টের গ্রাউন্ড তৈরি করতে পারি। সেই কমন ইন্টারেস্টের গ্রাউন্ডটাকে হচ্ছে গিয়ে তৈরি করা যায়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জুলাই সনদের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে জুলাই সনদে আমরা এসেনশিয়ালি আমরা কনসিডারেশনে নিয়েছি হচ্ছে প্রথম 6টা কমিশনকে। তার মানে কনস্টিটিউশনাল রিফর্ম, ইলেকটোরাল সিস্টেম, পুলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, অ্যান্টি করাপশন কমিশন। এই ছাড়া এই জুলাই সনদ বাকি যে 5টা কমিশন তৈরি হয়েছে বা পরবর্তীতে যে আরও যে শ্বেতপত্র এবং টাস্কফোর্স তৈরি হয়েছে, তার একটা রেকমেন্ডেশন, একটা কোনো কিছুকে হচ্ছে গিয়ে সে আমলে নেয়নি। শিক্ষার কথা বলেন, শিক্ষা নিয়ে তো কোনো কমিশনই তৈরি করা হয়নি। শিক্ষা যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে সেটা ওনাদের ইস্যুতে আসেনি। শ্রম কমিশনের যে রিপোর্ট, সেইটার যে রেকমেন্ডেশন, সেটার কোনো কিছু তাদের বিবেচনাতে আসেনি। মানে এই কনসেনসাস কমিশন তো 166টা রেকমেন্ডেশন তারা পাঠিয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে একটা এক্সেল শিটে, যেখানে তারা টিক চিহ্ন দিয়েছেন কোনটাতে একমত কোনটা। আপনি যদি সেই 166টা দেখেন, সেই 166টা কিন্তু 5টা কমিশনের রেকমেন্ডেশনের যোগফল। ইভেন সেটাতে পুলিশ কমিশনের রেকমেন্ডেশনও ছিল না। তার মানে এখানে শ্রম কমিশনের কোনো মতামত এখানে আসেনি, নারী কমিশনের হচ্ছে গিয়ে কোনো ধরনের রেকমেন্ডেশন এখানে আসেনি, লোকাল গভর্নমেন্ট কমিশনের কোনো কিছু এখানে আসেনি। তাহলে এই যে আমরা যে বলছি যে এটা গণমানুষের অভ্যুত্থান, সেই গণমানুষের অভ্যুত্থানে গণর যে জায়গাটা, সেটার কোনো কিছুই হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আসেনি, সনদে আসেইনি। মানে প্রতিফলিত হওয়া তো পরের কথা, এটা নিয়ে যে পলিটিক্যাল পার্টিগুলো ডিসকাস করবে, ঐক্যমত্য কমিশনের যে মিটিং হলো, কোনো মিটিংয়ে তো এটা কোনো এজেন্ডাতেই নেই। কারণ তারা যখন কনসেনসাস কমিশনটা গঠন করেছেন, সেই কনসেনসাস কমিশনের কোনোটাতেই তো এটা এজেন্ডাতেই আসেনি, আলোচনা তো হচ্ছে পরের কথা। এখন যেটা হচ্ছে যে তারপরও যে এক্সপেকটেশনটা ছিল, আপনার যে প্রশ্নটা যে এনসিপি জয়েন করেনি বা সে কেন, আমার কাছে এটাকে রাজনৈতিক কৌশল মনে হয়। এটা আসলে কতখানি কাজ করবে আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি দেখেন আমরা যে মিনিমাম এত কিছুর পরেও যে মিনিমাম যে একটা এক্সপেকটেশন ছিল যে আপনি পলিটিক্যাল স্ট্রাকচারে একটা পরিবর্তন আনবেন জুলাই সনদের মাধ্যমে, সেটাকে আমরা পেয়েছি। এই 84টা অনুচ্ছেদের কথা বলা হয়, অনেকে স্ট্যাটিস্টিক্যাল হিসাব দেন যে এর মধ্যে 50টাতে একমত আছে বা 40টাতে একমত আছে, মাত্র 9-10টাতে আমরা দ্বিমত পোষণ করছি। এটা আসলে অত গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেই 9-10টা জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার পলিটিক্যাল সিস্টেমে বা স্ট্রাকচারে চেঞ্জ করার জন্য, সেগুলোতেই নোট অফ ডিসেন্ট আছে। আপনি যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হয়েছে, আমরা যে দেখেছি যে আপনি 2001-এ বলেন বা 2008-এ বলেন, আমরা দেখেছি যে অরবিট্রারিলি কনস্টিটিউশনটা চেঞ্জ করাটা একটা সমস্যা তৈরি করে। বিচারপতির বয়সসীমা বাড়ানোর মাধ্যমে একবার আমরা সেই সমস্যা তৈরি করেছি, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মাধ্যমে আমরা সেটাকে তৈরি করেছি। এইটাকে আটকানোর যে মেকানিজমটা প্রপোজ করা হয়েছে, যেটা হয়তো কমপ্লিটলি ফুল প্রুফ না, তারপরেও যেটা প্রপোজ করা হয়েছে উচ্চকক্ষ এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেখানে নোট অফ ডিসেন্ট আছে। সেটাতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। সেটার কি ভবিষ্যৎ আমরা জানি না। আমরা দেখেছি যে কনস্টিটিউশনাল যে পজিশন বা ওয়াচডগ যে পজিশনগুলো আছে, যেগুলো আমরা অতীতে সবসময় দেখেছি সরকারি দল নিয়ন্ত্রণ করে। দুদক নিয়ন্ত্রণ করে হচ্ছে এক্সিকিউটিভ, হিউম্যান রাইটস কমিশন নিয়ন্ত্রণ করে এক্সিকিউটিভ। তো তারা তাদের মানে এই বডিগুলোকে তৈরি করা হয়েছে এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল রাখার জন্য, সেটার কোনোটাই তারা করছে না। এইটার অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জের যে প্রসিডিউরটা, সেটাতে নোট অফ ডিসেন্ট। তত্ত্বাবধায়ক সরকার, নোট অফ ডিসেন্ট। তার মানে আপনি যে মূল যেই পরিবর্তনগুলো, প্রত্যেকটাতেই নোট অফ ডিসেন্ট আছে। এবং এই নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎ যদি আমি না জানি, তাহলে তো আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে জুলাই চার্টার মাধ্যমে আপনি আসলেই কোনো ধরনের পরিবর্তন করতে পারছেন কিনা। আমার কাছে যেটা মনে হয় যে এনসিপি এই জায়গাটায় একটা পজিশন নেওয়ার চেষ্টা করেছে যে আমরা রিফর্মের বেসিসে আমরা হচ্ছে কি একটা ইসে করছি। এবং এইটা যে এগেইন এইটা যে আমি যে খুব প্রিন্সিপাল পজিশন বলতেছি, আমি সেটা বলতেছি না। আমি বলতেছি এটার পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি আছে। পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে পার্টি খুব সম্ভবত তার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে এই রিফর্মকে কেন্দ্র করে।
এটাতে তারা সফল হবে কি ব্যর্থ হবে সেটা ভবিষ্যৎ বলতে পারবে, বাট অফকোর্স এটা একটা স্ট্র্যাটেজি, কারণ আমরা এটাও বুঝতে পারছি যে সনদে কিছু জিনিসপত্র যদি মেনে নেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে তারা হয়তো সাইন করবেন। যে পাথওয়ে নিয়ে তাদের বক্তব্য আছে, সে পাথওয়ে নিয়েও তো কোনো আলোচনা হয়নি, সেটাতে যদি কোনো ঐক্যমত্য হয় তাহলে হচ্ছে গিয়ে তারা সাইন করবেন। মানে তারা একটা ভিক্টরি ক্লেম করার চেষ্টা করছেন এই জায়গাটা থেকে, যেটাকে হয়তো ভবিষ্যতে তাদের ইলেকটোরাল এবং ভবিষ্যৎ পলিটিক্সে তারা ইউটিলাইজ করবেন। সো একটা কৌশল এটা, যে এটা কতখানি কার্যকর হবে সেটা ডিপেন্ড করবে এইটা থেকে কতটুকু ক্রেডিট তারা নিতে পারে। আলতাফ স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমরা দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক সময় যে গণ অভ্যুত্থানগুলো দেখেছি, বেশ কয়েকটি দেশেই দেখেছি, প্রায় প্রতিটি গণ অভ্যুত্থানেই সোশ্যাল মিডিয়াকে খুব বড়ভাবেই ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে আসলে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের ঝুঁকি কি কিছুটা কি বাড়লো আগের চেয়ে? অবশ্যই অনেক বেড়েছে। এবং দেখুন, এটা শুরু হয়েছে কিছুটা আমি বলবো মিয়ানমার দিয়ে। মিয়ানমারেও সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক 2021-এ যখন শুরু হয়, ছাত্ররা অভ্যুত্থান করে, কিন্তু অভ্যুত্থান ব্যর্থ হয়েছে সেখানেও সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা ছিল। শ্রীলঙ্কার এটা ছিল, বাংলাদেশের এটা ছিল, নেপালেও ছিল। এখানে দেখুন, একটু আগের প্রশ্নে আপনি বললেন যে শ্রীলঙ্কার সরকার, অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকা এবং নেপালের, এই দুটো সরকারের অভ্যুত্থান পরবর্তী ভূমিকা এবং আমাদের সরকারের অভ্যুত্থান পরবর্তী ভূমিকা খেয়াল করুন। সোশ্যাল মিডিয়ার ভূমিকা অতিক্রম করে সরকারের তো কিছু ভূমিকা রাখার ব্যাপার আছে, না হলে তো সোশ্যাল মিডিয়া চালকের আসনে থেকে যায়। এবং সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের এলিমেন্ট আছে, সেগুলা বিদেশি হস্তক্ষেপের জায়গা তৈরি করে। শ্রীলঙ্কা এই হস্তক্ষেপের বাইরে যে, শ্রীলঙ্কা তো গণ অভ্যুত্থানের আগে প্রায় দেউলিয়া অবস্থায় ছিল। দেউলিয়া অবস্থা কি, দেউলিয়া ঘোষণাই করেছিল ওরা নিজেকে। কিন্তু ওদের সরকার অর্থনীতি ঠিক করার বাইরে আর কোনো বিষয় পরিবর্তন করতে চায়নি। ওরা ঠিক করেছিল যে অর্থনীতি ঠিক হবে, তারপর নির্বাচনে চলে যাব। দেখুন, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারও বলছে যে পরিবর্তনের বিষয় নির্বাচিত সরকার দেখবে, আমরা একটা নির্বাচন করে দেব, একটা নির্বাচনের টাইম টেবিল ওরা ঘোষণা করেছে। আমাদের এখানে কি ঘটেছে? আমাদের এখানে মনে হচ্ছে সরকার পপুলার কাজগুলো করতে যাচ্ছে, নির্বাচনটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় বা আরও তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। সরকার পারফর্মারের রোল প্লে করতে চাচ্ছে, ফলে নির্বাচন গুরুত্বহীন হয়ে যাওয়ার কারণে এখানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেক ধরনের শক্তি অনেক দিকে আমাদের ড্র্যাগ করে টেনে নিয়ে চলে যেতে চাচ্ছে। কেউ খেলাফত কায়েম করতে চাচ্ছে, কেউ চাচ্ছে যে আগামী 5 বছর এই সরকার থাকুক, কেউ চাচ্ছে অন্য ধরনের একটা সরকার কায়েম হোক। মানে এখানে নানা মহল নানা কিছু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এবং আজকে মানে প্রায় অভ্যুত্থানের 1 বছর আরও কয়েক মাস পেরিয়ে গেছে, কিন্তু আমরা জানি না নির্বাচন কবে হবে। এবং আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। খেয়াল করুন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো একজন আরেকজনকে কোণঠাসা করার চেষ্টা করছে, আমি নাম উল্লেখ না করি। কিন্তু শ্রীলঙ্কায় এটা হয়নি। সেখানে অভ্যুত্থানের পরে এবং নেপালেও সামরিক আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র, সরকার একটা সমন্বয়ের ভিতর দিয়ে দেশকে আবার মানে পুনর্গঠনের চেষ্টায় ছিল। আমাদের এখানে কিন্তু সেটা হচ্ছে না। প্রতিদিনই আমরা দেখছি, বোঝার চেষ্টা করছি এবং শঙ্কিত হচ্ছি যে রাষ্ট্রের এই অঙ্গ ওই অঙ্গের বিরুদ্ধে কি করছে। এইটা আমাদের জন্য একটা উদ্বেগের ব্যাপার। এই উদ্বেগের মধ্যেই বিদেশি শক্তিগুলো ওই ইউটিউব, ফেসবুক এগুলোকে ব্যবহার করার সুযোগ পাচ্ছে, আমি বলবো। এই গণ অভ্যুত্থানের পরে আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর উপরে আঞ্চলিক বা আন্তর্জাতিক কোনো পৃষ্ঠপোষকতা আগের চেয়ে বেড়েছে বা এখন নতুন করে তৈরি হয়েছে? এইটাই তো উদ্বেগের ব্যাপার। আমি বলবো যে আমাদের স্থিতিশীলতা আসার পথে প্রধান বাধা এইটাই যে আমাদের যেহেতু ইনস্টিটিউশনগুলো দুর্বল, স্যার যেটা বললেন, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও, রাজনৈতিক দলগুলো তো এক ধরনের ইনস্টিটিউশন এবং সেগুলোও দুর্বল। এবং সেগুলো আমাদের গত 15 বছর নানা ধরনের নির্বাচনী ব্যবস্থা অবক্ষয়ের কারণে সেগুলো আরও দুর্বল হয়ে গেছে। আমাদের সোশ্যাল ক্যাপিটাল প্রায় নেই হয়ে গেছে। সেই কারণে ওই বিদেশি শক্তিগুলো যারা আমাদেরকে বিভিন্ন দিকে নিতে চায়, আমাদের এখানে একটা অস্থিতিশীলতা চায়। আমাদের এখানে অস্থিতিশীলতা চাওয়ার আরেকটা কারণ হলো চীন এবং যুক্তরাষ্ট্রের যে ঠান্ডা যুদ্ধ, তার একটা ভর কেন্দ্র এখন দক্ষিণ এশিয়া। আপনি দেখুন, পাকিস্তানে অস্থিতিশীলতা চলছে, মিয়ানমারে চলছে, ভারতে লাদাখ, মণিপুর এসব জায়গায় অস্থিতিশীলতা চলছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ লেগেছে। এই অঞ্চলে এই যে এই ঘটনাগুলো ঘটছে এবং আগামীতে আরও ঘটবে, এটা ওই ঠান্ডা যুদ্ধের একটা পার্শ্ব ফলও বটে। ওরই অংশ হিসাবে বাংলাদেশকেও
অস্থিতিশীল করার একটা চেষ্টা তো আছে, এবং সেখানে এই সোশ্যাল মিডিয়া একটা রোল প্লে করবে, যদি না আমাদের রাজনৈতিক দলগুলো একটা ম্যাচিউরড অবস্থান নিয়ে এই সংকট থেকে আমাদের বের করতে পারে এবং আমাদের সরকারকে একটা দ্রুত একটা নির্বাচন দিকে বাধ্য করতে না পারে। আমরা একদম শেষ দিকে, এখন শেষ একটা প্রশ্ন আমি দুজনকেই করব। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কোন ব্যাপারটাকে সবার আগে নিয়ে আসবেন মনোযোগের ক্ষেত্রে? আমি বলবো আমাদের এখানে এখন যদিও নির্বাচন দিয়ে বাংলাদেশের বড় ধরনের কোনো পরিবর্তন ঘটে যাবে না, কিন্তু এই মুহূর্তে জরুরি হলো একটা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন। ধন্যবাদ। আসিফ স্যার। নির্বাচন তো বটেই, নির্বাচন এসে দরকার। আমি আশা করব যে ভবিষ্যতের নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক সে অতীতের মতো নির্বাহী বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব নিয়ে বাকি যে বিভাগগুলো আছে সেগুলোকে তার অন্তর্গত করে একটা আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করবে না। একটা পলিটিক্যাল নেগোসিয়েশন আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে আমরা যাব। আমার কাছে সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আদারওয়াইজ আমরা হয়তো খুব বেশি হলে 91 সালে ফেরত যাব, যেখানে প্রতি 5 বছর পর পর ইলেকশন হবে, কিন্তু এর মাঝখানের সময় একটা উইনার টেক্স অল পলিটিক্স থাকবে। সো আমি ওই জায়গাটায় ফেরত চাই না। সো আশা করি সেই জায়গায় কোনো একটা পরিবর্তন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আসিফ সাহান এবং আলতাফ পারভেজকে আপনাদের সময়, চিন্তা এবং বিশ্লেষণের জন্য। আজকের অষ্টপ্রহর এখানেই শেষ হচ্ছে। আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সংবেদনশীল থাকুন। ধন্যবাদ সবাইকে।